দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় ভারতে আছেন এই প্রসঙ্গটি নিয়ে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? যদি আপনাদের কারো সোর্স থাকে খোঁজ নিয়ে দেখতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে উড়াল দিয়ে ভারতে যখন গেলেন তখন থেকে যদি বিষয়টি একটু চিন্তা করেন তাহলেই খানিকটা অনুমান করবেন। শেখ হাসিনা 5 অগাস্ট বাংলাদেশ থেকে ভারতের দিল্লির গাজিয়াবাদের হিন্দুল ক্যান্টনমেন্টে যখন গিয়ে নামলেন তখন তাকে রিসিভ করলেন কে? অজিত দোভাল। অজিত দোভাল কে? অজিত দোভাল ভারতের সেন্ট্রাল সিকিউরিটি অ্যাডভাইজার। সেন্ট্রাল সিকিউরিটি অ্যাডভাইজারের স্ট্যাটাস কি? ভারতের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার স্ট্যাটাস, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিত্ব শেখ হাসিনাকে রিসিভ করেছেন। শেখ হাসিনা যদি হ্যাতাপ্যাতা হতেন তাহলে একজন সেন্ট্রাল মন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করতেন না। সাধারণত ভারত সফর গেলে, এমনকি মার্কিন প্রেসিডেন্টও যদি ভারতে সফরে আসেন, সাধারণত এয়ারপোর্টে প্রতিমন্ত্রী মর্যাদার একজন কেউ, আমেরিকান প্রেসিডেন্ট হোক, কানাডার প্রেসিডেন্ট হোক, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী রিসিভ করেন। কিন্তু শেখ হাসিনা প্রথম যখন ভারতে পা রাখলেন তখনই তাকে রিসিভ করা হলো সেন্ট্রাল মিনিস্টার স্ট্যাটাসের একজন মানুষের দ্বারা। এটি কেন? প্রধানমন্ত্রীত্বের মর্যাদায় তাকে রিসিভ করা হয়েছে এবং তিনি আজও প্রধানমন্ত্রীত্বের মর্যাদায় ভারতে অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রীর যেসব সুযোগ সুবিধা, নিরাপত্তা থেকে শুরু করে গাড়ি বাড়ি যা কিছু প্রয়োজন, সেই অবস্থাতে তিনি সেখানে আছেন, সসম্মানে আছেন। এবং এর সাথে এটিও বলা প্রয়োজন যে শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ জায়গা ভারত। পৃথিবীর সবচেয়ে নিরাপদ, পৃথিবীর কোথাও তিনি এতটা নিরাপত্তা পাবেন না ভারতে যেটি পাচ্ছেন। আমি যেই মুহূর্তে এই কথাগুলো বলছি সেই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তর্জন গর্জন শুরু হয়েছে, তাকে ধরে নিয়ে এসে বিচার করা হবে ইত্যাদি নানা রকম তর্জন। এর মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসন, বিচার প্রশাসনের লোকজনও আছেন এবং সিভিল সোসাইটির লোকজনও আছেন। 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটি কোন ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালটি 2009 সালে গঠিত হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করার জন্য, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। এবং শেখ হাসিনা তার জীবদ্দশায়, তার ক্ষমতাকালে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। এর মধ্যে জামাতের নেতারা ছিলেন, বিএনপির নেতা ছিলেন। তাদেরকে বিচারের মুখোমুখি করে ফাঁসিতে ঝুলিয়েছেন। শেখ হাসিনা যাদের বিচার করেছেন তাদেরই সহযোগীরা শেখ হাসিনাকে প্রতিশোধ পরায়ণ হয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পরিকল্পনা করছেন। কারণ জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা হয়েছে তার প্রেক্ষিতে। অর্থাৎ একটা অজুহাত দরকার। এটি দীর্ঘদিন ধরে অজুহাত ছিল যে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করবে, শেখ হাসিনাকেও একইভাবে বিচারের মুখোমুখি করা হবে। আজকে সত্যিই বিচারের মুখোমুখি করত এবং হত্যা করত যদি সেনাবাহিনী শেখ হাসিনার প্রাণ বাঁচিয়ে নিরাপদে ভারতে না নিয়ে যেতেন। দেশে যদি থাকতেন শেখ হাসিনাকে অতি দ্রুত 3 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো। কিন্তু সেই আশায় গুড়ে বালি। মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বারবার বেঁচে ফিরেছেন, এবারও বেঁচে গেছেন। যখন দেশে এরকম চলছে, এই তর্জন গর্জন চলছে, গত বৃহস্পতিবারেই যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তখন সেই বৃহস্পতিবারেই
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে। সেই সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নানা প্রশ্ন করেছেন। এর মধ্যে শেখ হাসিনা প্রসঙ্গ এসেছে এবং শেখ হাসিনা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারতেই থাকবেন। কতটা দৃঢ়তার সাথে বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা যে ভারতে এসেছেন সেটি আগেই জানানো হয়েছে এবং তিনি খুব অল্প সময়ের নোটিসে ভারতে এসেছেন। অর্থাৎ শেখ হাসিনার অবস্থান ভারত অফিসিয়ালি পরিষ্কার করল। কারণ এর আগে বাংলাদেশের মেরুদণ্ডহীন গণমাধ্যমে নানাভাবে আলোচনা হচ্ছিল, খবর নির্মাণ করা হচ্ছিল যে শেখ হাসিনা কোথায় আছেন, শেখ হাসিনা ভারত ছেড়েছেন। এমনকি এটিও বলা হয়েছে ট্রাভেল ডকুমেন্ট পেয়ে শেখ হাসিনা ভারত ছেড়ে ইউনাইটেড আরব আমিরাতে চলে গেছেন। এবং শুধু তাই নয়, ইউনাইটেড আরব আমিরাতে তাকে ঢুকতে দেওয়া হয়নি, বিমানবন্দরে 19 ঘন্টা বসেছিলেন। এইরকম গাল গল্প ফেঁদেছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম। যখন এইরকম চলছে তখন ভারত অফিসিয়ালি স্বীকার করলো যে শেখ হাসিনা ভারতেই আছেন এবং ভারতেই থাকবেন। শেখ হাসিনাকে ভারত যথাযথ সহযোগিতা করছে। এজন্য খানিকটা মনে হয় যে 1971 সালের রূপে ভারত ফিরে গেছে। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ভারত অসামান্য অবদান রেখেছিল, অসামান্য সহযোগিতা করেছিল বাংলাদেশকে। ভারত মনে করছে বাংলাদেশ সেই 1971 সালের আগের অবস্থায় ফিরে গেছে। খানিকটা এরকম, খানিকটা বডি ল্যাঙ্গুয়েজটা এমনটাই মনে হচ্ছে। কারণ 1971 সালে ভারত আমাদের 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রেখেছিল। যুদ্ধক্ষেত্রে সরাসরি পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রায় 3,500-4 হাজার ভারতীয় সৈন্য নিহত হয়েছিল। আজকে মনে করছে ভারত যে বাংলাদেশ কঠিন বিপদে, বাংলাদেশকে বাঁচাতে হবে। এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার একাধিক ফোন আলাপে এটি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, তিনি পদত্যাগ করবার সুযোগ পাননি, তার আগেই তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। অর্থাৎ ভারতের সহযোগিতায় শেখ হাসিনা আবার প্রত্যাবর্তনের চেষ্টা করছেন। চেষ্টাটি কতটুকু সফল হবে বিফল হবে এটি বলা কঠিন। কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্ব নিয়েছে, এই সরকারটিও সঠিকভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করে যেতে পারছে না। এখানে ব্যর্থতা আছে, জনগণ ফুঁসছে, জনগণ ক্ষুব্ধ হচ্ছে এবং ভাবছে যে শেখ হাসিনাই ভালো ছিল। অর্থাৎ বাংলাদেশের জনগণের মধ্যেও একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল, এই সরকারটি ভালো নয়। এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনটি খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না। শেখ হাসিনা তো ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদাতে আছেন। কাজেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশে ফেরা বা প্রত্যাবর্তন করা, সেটি আবার একই পদে ফেরা কিংবা আবার নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে ফেরা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।